প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বাপি সাহা, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সারা বিশ্বে কোভিড-19 মহামারী আকার চলছে। বাংলাদেশেও এখন সেটার প্রকোপ ঊর্ধ্বগতি। তো এই মহামারী থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। বাংলাদেশ সরকার বারবার আমাদেরকে বিভিন্নভাবে সচেতন করতেছে। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সম্পূর্ণভাবে ঘরে থাকতে বলছে এবং এই মহামারী থেকে যাতে কোনোভাবেই তোমরা আক্রান্ত না হও, সেই সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচার মাধ্যমে সরকার সেটা প্রচারণা চালাচ্ছে। আর যেহেতু আমাদের স্কুল বন্ধ, আমাদের লেখাপড়ার বিভিন্নভাবে সরকার চেষ্টা করছে তোমাদের এই লেখাপড়ার প্রতিটুকু পুষিয়ে নিতে। তাই আমরা স্কুলের শিক্ষকবৃন্দ আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে অনলাইনের মাধ্যমে, এখন আইসিটির যুগ, ডিজিটাল যুগ, আমরা চেষ্টা করব যতটুকু এই অনলাইনের মাধ্যমে আমাদের ক্লাসগুলো আমাদের বিদ্যালয়ের ফেসবুকে আপলোড করব। আশা করি তোমরা সেগুলো দেখবে, বাসায় প্র্যাকটিস করবে। যদি কোনো এটার মধ্যে প্রবলেম মনে করো, আমাদের ফোনের মাধ্যমে আমাদের ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে তোমাদের সেইটা সমাধান করার চেষ্টা করব। তো চলো, আজকে অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়ে 4র্থ অধ্যায়ের একটা ক্লাস আমরা ল্যাপটপের মাধ্যমে, সেটা প্রেজেন্টেশন আছে, আমরা সেটা আমার বিশ্লেষণ করব। আশা করি তোমরা বোঝার চেষ্টা করবে। আমার ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগতম। আজকে অষ্টম শ্রেণীর 4র্থ অধ্যায় থেকে পাঠ 43-এর তোমরা ছবিতে কি দেখতে পারতেছ? প্রথম ছবিতে হাত দিয়ে কিছু কয়েন গুনতেছে, আরেকজন ব্যক্তি এপাশ থেকে ওপাশে কিছু গুনে গুনে রাখছে, এবং তৃতীয় ছবিতে ক্যালকুলেটরে কিছু হিসাব করতেছে। তো আমরা এগুলো সহজেই কম্পিউটারে কি কৌশল ব্যবহার করে কাজগুলো সহজে করা যায় বলতে পারবে? হ্যাঁ, আমরা কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল অর্থাৎ স্প্রেডশিট প্রোগ্রাম, এই স্প্রেডশিট প্রোগ্রাম বিভিন্ন ধরনের হয়, তবে তোমাদের বইয়ে যে আলোচনা করা হয়েছে সেটা হলো মাইক্রোসফট কোম্পানির এক্সেল প্রোগ্রাম। সেই প্রোগ্রাম ব্যবহার করে আমাদের বিভিন্ন ধরনের হিসাব, সহজ হিসাব, জটিল হিসাব সবকিছুই আমরা করতে পারি। তো তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ে যে হিসাবটা আলোচনা করা হয়েছে সেটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো কিভাবে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে করা যায় সেগুলো দেখানো হয়েছে। পাশাপাশি আমরা বিভিন্ন তথ্য, যেমন তোমরা গণিত বইয়ে করেছ পরিসংখ্যান, এটার গ্রাফ করেছ, আমরা স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে কিভাবে বিভিন্ন তথ্য চিত্রভিত্তিক প্রদর্শন করা যায় সেগুলো আমরা এখন দেখব। তো আজকের পাঠের বিষয় স্প্রেডশিট ব্যবহারের কৌশল, টেকনিক, কিভাবে সহজে তুমি এই কৌশল ব্যবহার করে কাজ করতে পারবে। আজকের পাঠ শেষে তোমরা শিখতে পারবে এক্সেল প্রোগ্রাম ব্যবহার করে ডাটা এন্ট্রি কিভাবে করতে পারবে, বিভিন্ন তথ্য কিভাবে এন্ট্রি দেয় প্রোগ্রামে, কার্সর ব্যবহারে বর্ণনা করতে পারবে। আমাদের কম্পিউটার ব্যবহার করার জন্য যে বিভিন্ন ধরনের কার্সর আছে সেগুলো কিভাবে ব্যবহার করা যায়, এক্সেল প্রোগ্রামে কিভাবে যোগ বিয়োগ করতে পারবে
সেটা জানা যাবে, এবং ডায়াগ্রাম অর্থাৎ চিত্র মাধ্যমে বিভিন্ন তথ্য কিভাবে উপস্থাপন করা যায় সেটাও জানতে পারবে। আশা করি তোমরা পাঠে মনোযোগ দিবে। তোমরা একটা চিত্র দেখতে পারতেছো, সেটা হলো একটা স্প্রেডশিট প্রোগ্রাম। তোমরা বাসায় কম্পিউটার অন করে স্প্রেডশিট প্রোগ্রামটা ওপেন করলে দেখতে পারবে এমন একটা চিত্র আসছে। তো ওই প্রোগ্রামটা অন করার সময় এমন একটা পেজ আসলে এই পেজটার পরিচিতি তোমাদেরকে প্রথম দিচ্ছি। সেখানে দেখতে পারতেছো হলুদ কালারের, এটা হলো কলাম, এবং বাম থেকে ডান বরাবর এগুলোকে বলা হয় রো। তো এই রো এবং কলাম এটা সমন্বয়ে এই একটা পেজ দেখতে পারতেছি। আমরা চিহ্নিত করে দিলাম লাল দিয়ে, এটা হলো কলাম, এবং এই নীল আকারে এটা হলো সারি। তোমরা দেখতে পারতেছো কলমগুলো ইংরেজি বড় হাতের অক্ষরে A B C D এভাবে চিহ্নিত করা থাকে। তোমাদের জন্য পরীক্ষা অবজেক্টিভ আসতে পারে যে কলমগুলো সাধারণত কি অক্ষর দ্বারা সূচিত করা থাকে। তাহলে তোমরা পরীক্ষা আনসার করতে পারবা ইংরেজি বড় হাতের অক্ষর A B C D এই আকারে চিহ্নিত করা থাকে। আর রোগুলো সাধারণত ইংরেজি 1 2 3 4 অর্থাৎ ইংরেজি 1 2 আকারে এগুলো চিহ্নিত করা থাকে রো। তোমরা একটা চিহ্নিত স্থান দেখতে পাচ্ছ, অর্থাৎ কলাম এবং রো এই দুইয়ের সমন্বয়ে যে স্পেসটা সেটাকে বলা হয় সেল। তাহলে সেল হলো কলাম এবং রো এর সমন্বয়ে যে স্থানটা বা ছেদ যা মিলিত স্থানটা অবস্থানটা সেটা হচ্ছে সেল। যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি ই কলাম এবং 13 রো, অর্থাৎ তাহলে এই সেলের নাম হবে E13। তাহলে প্রথমে দিবা কলামের নাম, পরে দিবা রো এর নাম বা রো এর অবস্থান। এই দুইয়ের সমন্বয়ে হবে সেল। তাহলে একটা স্প্রেডশিটের মধ্যে অনেক সেল থাকে, অনেক সেলের সমন্বয়ে একটা স্প্রেডশিট বা ওয়ার্কশিট। তো এটা হলো এই সেলের নাম বলবো আমরা E3। কার্সরের ব্যবহার এবং কাজ। আমরা ল্যাপটপে বা কম্পিউটারে বা কিবোর্ডে যে বিভিন্ন কার্সর আছে সেগুলো আমরা এক্সেলে কিভাবে ব্যবহার করব। যে কোনো সেলে কার্সর রেখে ইচ্ছামতো অক্ষর এবং সংখ্যা টাইপ করা যায়। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপিং করা আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, অর্থাৎ তুমি যে কার্সরই রাখো না কেন মাউস পয়েন্টার রেখে তুমি টাইপ করতে পারবে। কার্সরের ব্যবহার কাজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিবোর্ডে এরকম এরো থাকে, উপরে নিচে ডানে বামে এরকম 4টা এরো থাকে। এই এরোগুলো আমরা কিভাবে ব্যবহার করি, কোন কাজে? ট্যাব আছে লেফট রাইটে, অর্থাৎ ডানে বামে যাওয়ার জন্য ট্যাব ব্যবহার করা হয়, এন্টারও ব্যবহার করা হয়। এখন এগুলো আমরা কখন ব্যবহার করব? মাউসের ক্লিক, এই ক্লিক করলে কার্সর যে সেলে রাখবা সেখানে রেখে ক্লিক করলে সেই সেলটা অ্যাক্টিভ হবে। তো তোমরা বাসায় মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি অন করে তোমরা এই কাজটা করবা। সেটা লেখবা হলো, যেমন আমরা এখানে বলা আছে বাংলা প্রথম পত্রে 70, বাংলা দ্বিতীয় পত্রে 40, ইংরেজি প্রথম পত্রে 80, এভাবে বিভিন্ন সাবজেক্টের নাম্বার দেওয়া আছে। আমরা এখানে খোকন নামে একজন ছাত্রর নাম ইন্ডিকেট করলাম। তুমি তোমার নাম ইন্ডিকেট করে কলাম আকারে আমরা যে পূর্বে দেখিয়েছিলাম সেই কলাম বরাবর তোমার নাম এবং অন্য কলাম বরাবর বিভিন্ন নাম্বার এখানে টাইপ করবে। আমরা একটা তোমার এখানে প্রদর্শন করছি, সেই আকারে কাজটা করবে। এখানে দেখতে পারতেছ যে বিভিন্ন সাবজেক্টের নাম, এখানে ইনকামের নাম দেওয়া হয়েছে এবং এক্সপেনশন ডাটা, যেমন রিলিজিয়ন, ইনকাম, নর্থ ইনকাম, সাউথ, ইস্ট, এরকম বিভিন্ন নাম দিয়ে ইনকাম, এক্সপেনশন এবং প্রফিট, এবং এটা টোটাল করা হয়েছে অর্থাৎ যোগ।
তোমরাও এরকম এক্সেল প্রোগ্রামটি ওপেন করে এভাবে এখানে নাম এবং একটা নাম্বার লিখবে, আগের যে কাজটা তোমাদেরকে বলা হলো। এখন যোগ কিভাবে করা যায়? যোগ দুইভাবে করা যায়, একটা স্বয়ংক্রিয়ভাবে এবং একটা ম্যানুয়ালি। তো স্বয়ংক্রিয়ভাবে কিভাবে যোগটা করে চলো আমরা এক্সেল প্রোগ্রামে দেখি। তুমি একটা কলাম বরাবর বিভিন্ন নাম্বার টাইপ করো। এখানে আমরা 24, 25, 45 এরকম নাম্বার টাইপ করা হয়েছে। তো এই নাম্বার টাইপ করার পর কিভাবে আমরা এখন যোগ করব? যেখানে যোগফল পেতে চাই সেখানে কার্সর রাখবো। তুমি যদি এই জায়গায় রাখতে চাও সেখানে কার্সর রাখবে, অথবা অন্য জায়গায় যে জায়গায় করতে চাও। আমরা লাল চিহ্ন এরো দিয়ে চিহ্নিত করলাম, এই জায়গায় যোগ করতে চাই। তাহলে আমরা বলছিলাম দুইভাবে করা যায়, একটা ম্যানুয়ালি এবং একটা স্বয়ংক্রিয়ভাবে। তাহলে স্বয়ংক্রিয়ভাবে কিভাবে করা যায় চলো আমরা দেখি। স্বয়ংক্রিয়ভাবে একটা এরো দিয়ে দেখাচ্ছে এখানে O2 সাম নামে একটা অপশন আছে। সেখানে তুমি ক্লিক করার সাথে সাথেই যেখানে কাজটা রাখছিলে সেখানে যোগ হয়ে যাবে, অর্থাৎ এটা অটোমেটিক্যালি তুমি এখানে ক্লিক করার সাথে সাথে কম্পিউটার এখানে যোগফল দেখিয়ে দেবে। তারপরে তুমি ট্যাব বা এন্টার দিবে, সেখানে রেজাল্ট পেয়ে যাবে। তাহলে আমরা যদি আবার এই অপশনটা দেখি, যে এই যে O2 সামে ক্লিক করার পরে সেখানে এরকম আসবে। তারপরে তুমি ট্যাব বোতাম অথবা এন্টার বোতামে চাপ দিলে ফলাফল দেখিয়ে দেবে। এখন ম্যানুয়ালি কিভাবে যোগ করে, আবার চলো তুমি বিভিন্ন সংখ্যা টাইপ করো এবং যে সেলে তুমি যোগফল দেখতে চাও সেখানে কার্সর রেখে তোমাকে সূত্র লিখতে হবে। চলো আমরা সূত্রটি দেখি, এবং এটা পরীক্ষায় অবজেক্টিভ আকারেও আসে। সূত্রটি হলো, প্রথমে তোমাকে ইকুয়াল টু অথবা সমান চিহ্ন দিতে হবে, পরে দিবে সাম লিখবে, প্রথম বন্ধনী দিবে, কিবোর্ডের থেকে প্রথম বন্ধনী, এই প্রথম বন্ধনীর ভিতরে তোমাকে দিতে হবে সেল নাম্বারগুলো। তাহলে সেলটা হলো, তুমি যদি একবারে প্রথম থেকে নিচের দিকে সবগুলো সংখ্যা একসাথে যোগ করতে চাও, তাহলে তোমাকে সবগুলো না লিখে শুধু প্রথম সেলটা লিখতে হবে, সেল নাম্বার, প্লাস লাস্টেরটা অথবা যে কোনো দুইটা তুমি যোগ করতেছো। এখানে আমরা দুইটা যুগের যোগফল দেখাচ্ছি, সেটা হলো A3 এবং সি কলামের 5। তাহলে তুমি আলাদা আলাদা সেল নাম্বারগুলো দিয়ে মাঝখানে প্লাস চিহ্ন দিলে হবে। এইভাবে যদি তুমি আরো সেল নাম্বারগুলো যোগ করতেছো, প্লাস দিয়ে দিয়ে ভিতরে সেল নাম্বারগুলো শুধু দিয়ে দিলে হবে, এবং লাস্টে একটা প্রথম বন্ধনী দিতে হবে। এরপর তুমি, আমরা যে পূর্বে বললাম যে ট্যাব অথবা এন্টার বোতামে চাপ দিলে সেখানে ফলাফলটা দেখিয়ে দেবে। নিচে সূত্রটা দেখতে পারতেছো, ইকুয়াল টু দিতেই হবে, ইকুয়াল টু সাম, প্রথম বন্ধনী, সেল নাম্বারগুলো দিতে হবে, মাঝখানে প্লাস। আর যদি তুমি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো যোগফল করতে চাও, তাহলে মাঝখানে প্লাস চিহ্ন না দিয়ে প্রথম সেল এবং কোলন চিহ্ন দিয়ে শেষ সেলটা দিয়ে দিলেও হবে। তাহলে সবগুলো ভিতরেগুলো একসাথে যোগ করে ফেলবে। গেল যোগ। এরপর দেখবো আমরা বিয়োগ করার পদ্ধতি। একই সিস্টেম, শুধু তুমি যোগের জায়গা, যোগ চিহ্নের জায়গা শুধু বিয়োগ চিহ্ন দিবা, তাহলে হয়ে যাবে বিয়োগফল। এই যে এখানে এ সেল নাম্বার এবং ডি এর সেল নাম্বার দিয়ে A3 এবং D5 মাঝখানে শুধু মাইনাস চিহ্নটা দিয়ে দিলেই হবে। তাহলে এন্টার দিয়ে দিবে, রেজাল্ট বের হয়ে যাবে। চলো আমরা একটা ভিডিও দেখি। Now we're going to do the 4 basic math operations in Excel: add, subtract, multiply, and divide. As you'll see, all 4 of these operations have the same basic structure. To add, well, we could use the handy AutoSum feature, but what we'll do now is a different method that is good to know too. There to appear. This is already selected. Type, click the first cell. Type plus,
click the second cell. Press Tab or Enter to complete that. And there you start with equals. Click the first dash. Press Tab. Equals. Click the first cell. Type asterisk. Press Tab. Type /, which is on the question mark key. Click the second cell. Press Tab. তো এই ভিডিওতে দেখতে পারলে এখানে অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভাইডেড অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ চারটা একসাথে দেখানো হলো। তো তুমি যে সেলে এটার ফলাফল দেখতে চাও সেই সেলে কার্সর রেখে ইকুয়াল টু দিয়ে তুমি যে যে সেলগুলো সিলেক্ট করলেও এন্টার দিলেও রেজাল্ট নেমে যাবে। তবে পাশাপাশি একটু বলতে চাই মাল্টিপ্লাই, এখানে তোমরা মাল্টিপ্লাই মানে গুণ, এখানে আমরা জানি কম্পিউটারের গুণের ক্ষেত্রে স্টার চিহ্ন দিতে হয়। আমরা এখানে যে ভিডিওটা দেখছিলাম মাঝখানে যোগ, বিয়োগ এবং স্টার চিহ্ন দিলে গুণ হবে, আর ডিভাইডেড মানে স্ল্যাশ দিলে ভাগফল দেখাবে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে চারটা জিনিস দেখে নিলাম। এখন আমরা যেটা পূর্বেই বলেছিলাম আমাদের শিখন ফলের মধ্যে যে চিত্রভিত্তিক প্রেজেন্টেশন, অর্থাৎ বিভিন্ন তথ্য তোমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা। আমরা 6-7 গণিত বইয়ে সেটা আমরা অঙ্ক করেছিলাম, সেটা আমরা এক্সেলের মাধ্যমে অর্থাৎ কম্পিউটারের এক্সেল প্রোগ্রামে আমার তথ্যগুলো চিত্রভিত্তিক কিভাবে প্রেজেন্টেশন করব, সেটা পার্সেন্টেজ আকারেও দেখানো যাবে এবং পার্সেন্টেজ ছাড়াও দেখানো যাবে। তো চলো আমরা সেটা কিভাবে ডায়াগ্রাম বা চিত্রভিত্তিক কিভাবে বিভিন্ন তথ্য প্রেজেন্টেশন করতে পারি। তুমি প্রথমে তথ্যগুলো এইরকম ওয়ার্কশিটে প্রথমে এন্ট্রি দেবা। যেমন এখানে 2005 সালে এসএসসি পরীক্ষার পাশের হার আমরা এটা ডায়াগ্রাম আকারে দেখতে চাই, তাহলে ওয়ার্কশিটে উপাত্ত প্রবেশ করাতে হবে প্রথম। ওই যে প্রথম আমরা যে তোমাকে টাইপ করতে বলছিলাম এরকম টাইপ করব, সিরিয়াল নাম্বার, বোর্ডের নাম এবং পাশের যতজন পাস করছে প্রেজেন্ট আকারে আমরা সেটা দিলাম। টাইপ করার পরে এইগুলো সিলেক্ট করতে হবে, তথ্যগুলো সিলেক্ট করতে হবে। তোমরা 6-7 শিখছো কিভাবে সিলেক্ট করে। তথ্যগুলো সিলেক্ট করার পরে রিবনের ইনসার্ট ট্যাবে যেতে হবে। রিবনের ইনসার্টে যেতে হবে। আমরা যে মাউসটা নাড়িয়ে দেখতেছি লাল চিহ্নিত করা, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে ডান পাশে দেখবে বিভিন্ন চিত্র বা ডায়াগ্রামের চিত্র এখানে উপস্থিত হচ্ছে। তুমি তোমার তথ্যগুলো কোন চিত্রভিত্তিক আকারে প্রেজেন্টেশন করতে চাও। এখানে কলাম আকার আছে, লাইন আকার আছে, পায় আকার আছে, বার, এরিয়া, স্ক্যাটার এবং আদার্স আরও আছে। তোমার যেটা চয়েস বা পছন্দ তুমি সেটা সিলেক্ট করে নিবে। তাহলে আমরা অবজেক্টিভ আসতে পারে যে ডায়াগ্রাম অঙ্কনের জন্য রিবনের কোন ট্যাবটিকে সিলেক্ট করতে হয়। তাহলে ইনসার্ট, এবং ইনসার্টে গিয়ে বিভিন্ন চিত্র আছে, সেই চিত্র তোমার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করে নিবে। সিলেক্ট করার পরে তুমি যেটা সিলেক্ট করছিলে সেই আকারে তথ্যগুলো প্রেজেন্টেশন হবে। অর্থাৎ এখানে আমরা বিভিন্ন বোর্ডের পাশের হার আমরা দিয়েছিলাম, সেই পাশের হারটা কলাম আকারে, লাইন আকারে তুমি যেটা পছন্দ করো সেই পায় আকারে, হ্যাঁ, এবং বার আকারে প্রেজেন্টেশন হতে পারে তুমি যেটা পছন্দ করবে। তো আমরা একটু তোমাদেরকে একটু পরীক্ষা আকারে নিচ্ছি। এক্সেলে যোগ কতভাবে করা যায় তোমরা পূর্বে দেখেছিলে, হ্যাঁ আশা করি বলতে পারছো। আসলে দুইভাবে যোগ করা যায়, একটা ম্যানুয়ালি এবং আরেকটা অটোমেটিকলি। ডায়াগ্রাম কোন রিবনে থাকে তোমরা কিছুক্ষণে দেখলে ইনসার্টে। ধন্যবাদ। তো আমি এই পুরা প্রেজেন্টেশনের আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের বাসায় কম্পিউটার থাকলে এই কাজটা সাথে সাথে করে নিবে, তাহলে আশা করি সহজেই তোমরা কাজটা বুঝে নিতে পারবে। তো ছোট্ট আকারে তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। MS এক্সেল ব্যবহার করে তোমার অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফলের একটি ডায়াগ্রাম তৈরি করবা। তো বলতে পারো তো স্যার অর্ধবার্ষিক পরীক্ষা তো হয়নি,
এটা তুমি ধরে নিবে যে তোমার অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফলটা এমন হয়েছে, অথবা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার যে ফলাফল সেটা নিয়ে একটা ডায়াগ্রাম তৈরি করবে। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতেই অবস্থান করবে, আনন্দে থাকো এবং তোমার অভিভাবকদেরকেও তুমি সাবধান করবে, তারা যদি প্রয়োজনে বাইরে যায় তারা যেন সতর্কভাবে থাকে এবং তারা বাইরে থেকে যখন বাড়িতে ফিরে বা বাসায় ফিরে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেটা করতে বলবে, পরিষ্কারভাবে ঘরে ঢুকতে বলবে। নালে এই যে আমাদের কোভিড-19 মহামারী, সেটা যদি আমরা সতর্ক না থাকি তাহলে যে কোনো সময় আমাদের সেটা প্রতিজনের বিপদ করতে পারে। তো দেখা হবে আগামী কোনো এক ক্লাসে। দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। ভালো থেকো, ধন্যবাদ।